বকুলের সাথে আজকে আমাকে কথা বলতেই হবে। তাতে যা খুশি হয়ে যাক, বকুলের সাথে কথা বলতেই হবে। বাড়িতে তো কেউ নেই, তাহলে এই আওয়াজ কিসের? কীর্তি, বকুল, কেউ কিছু বলছে না কেন? কীর্তি ভাই, কীর্তি, দাদার সুটকেস? দাদা ব্যাঙ্গালোর যায়নি বুঝি? বৌদিও ফিরে চলে এসেছে। দাদা, বকুলদা, দাদা তুই ব্যাঙ্গালোর যাসনি? বৌদি, দাদা! দেখো কীর্তি, এটা খুনের ব্যাপার। আরো একবার ভেবে নাও। তুমি যে কথাগুলো বলছো সেগুলো সত্যি? স্যার, আপনি, আমাদের মনে হচ্ছে না এই ব্যাপারটা সত্যি। আপনার মনে হওয়া না হওয়াতে কিছু এসে যায় না। যখন আপনাকে কিছু জিজ্ঞাসা করা হবে তখনই বলবেন। হতে পারে ও সত্যি বলছে, কি জানি। আমি পাগল নই, আমি সম্পূর্ণ সুস্থ। আমি বলছি তো আপনাদের, আশিকা বৌদি নিজেই বলেছে বৌদি নিজে দাদাকে খুন করেছে। বৌদি, বৌদি, দাদা, আশিকা বৌদি, 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 থ্যাংক গড। বৌদি, 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 এইসব হলো কি করে? কে করেছে এইসব? মরে গেছে বকুল, ঝামেলা শেষ। মেরে দিয়েছে, সব শেষ, মেরে দিয়েছি। শুধুমাত্র মেরে দিয়েছি বলেই প্রমাণ হয় না যে ওই বকুলকে মেরেছে। এটাও তো হতে পারে যে ও আরো কিছু বলতে চাইছিল। হ্যাঁ, একটা কথা বলো, বকুল যখন খুন হয় তখন তোমরা সবাই কোথায় ছিলে? কোথায় ছিলে তোমরা? আমি আর নিতিন তো এক বন্ধুর বিয়েতে খান্ডালা গিয়েছিলাম। কীর্তির ফোন এলো আর আমরা তাড়াতাড়ি চলে এলাম। আমার বিজনেস মিটিং ছিল হোটেল কিটসে। ওখানে একজন ক্লায়েন্টের সঙ্গে ডিনার ছিল। নিতিনের ফোন পাওয়া মাত্র আমি এখানে চলে আসি। আর আপনি কীর্তি, আপনি কোথায় ছিলেন? আমি তো বাইরে গেছিলাম। কীর্তি বাইরে গিয়েছিল, কাকাবাবু ক্লায়েন্টের সঙ্গে মিটিংয়ে ব্যস্ত ছিলেন, আর আপনারা দুজন খান্ডালা গিয়েছিলেন। আর সেই সময় বকুল আর আশিকা বাড়িতে একাই ছিল, তাই তো? বকুলদারও তো ব্যাঙ্গালোর যাওয়ার কথা হয়েছিল। দাদার 11টার ফ্লাইট ছিল। আর আশিকা বৌদি তো পার্টিতে গেছিল। আপনারা কেউ বাড়িতে ছিলেন না? তাহলে
ব্যাঙ্গালোর যেতে গিয়ে বকুল ফিরে এলো কেন? আর এই আশিকা ও পার্টি থেকে ফিরে এলো কেন? সেটা আপনি গিয়ে আশিকা বৌদিকে জিজ্ঞাসা করুন না যে বৌদি এত তাড়াতাড়ি কি করে ফিরে এসেছিল। বৌদি তো এটা বলে গেছিল যে বৌদি সকালে ফিরে আসবে। ওটা তো আমরা ওনাকে জিজ্ঞাসা করবই। এবার আপনি বলুন যে আপনি কোথায় ছিলেন তখন? আমার মা তো ব্যান্ড্রায় থাকে। আমার মায়ের হঠাৎ ফুড পয়জনিং হয়েছিল, আমি তো মায়ের কাছে ছিলাম আর ওখান থেকে ফিরেছিলাম আমি। বাহ দয়া, প্রতিটা কথা এক্সপ্লেনেশন আছে। যে বকুলের খুনের সময় আমি ওখানে ছিলাম, এখানে ছিলাম, আমি ওখানে গিয়েছিলাম, সবকিছুর ব্যাপারে এক্সপ্লেনেশন আছে। কিন্তু সবাই মন দিয়ে শুনুন একটা কথা, যে সিআইডির কাছে কোনো সত্যি বেশিক্ষণ গোপন রাখা যায় না, সেটা সামনে আসবেই। হ্যাঁ অভিজিৎ, পুরো বডির মধ্যে কাঁচের টুকরো গেঁথে ছিল। আর হ্যাঁ স্যার, টেস্ট করেও দেখেছি স্যার, এখানে যে রক্তটা আছে সেটার কোথাও নেই স্যার। একটা কাজ করো, বাড়িটাকে খুব ভালো করে তল্লাশি করো, দেখো কিছু না কিছু প্রমাণ নিশ্চয়ই পাবে, তাই না? কিছু বললো কি? স্যার, ওর বক্তব্য ওর কিছুই মনে নেই। কিছু মনে নেই? আশিকা, তোমার কি মনে পড়ছে তুমি কীর্তিকে জ্ঞান হারানোর আগে কিছু বলেছিলে? মনে করো। আমার কিছুই মনে পড়ছে না। মনে করার চেষ্টা করো। কীর্তি বলছিল যে বকুলের খুন তুমি করেছো, এরকম তুমি নিজে ওকে বলেছো। কীর্তি মিথ্যে কথা বলছে। বকুলকে আমি মারিনি। স্যার, এ আবার স্মৃতিশক্তি চলে যাওয়ার অ্যাক্টিং করছে না তো? হতে পারে, কারণ বকুল এখানে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে আর ওর মাথায় সামান্য একটু আঘাত, ব্যাস অজ্ঞান হলো কি করে? সেটাই তো, এর থেকে সত্যিটা বের করতে হবে। কি করে করবেন স্যার? সত্যি কথাটা বলিয়ে নেব নার্কো টেস্টের মাধ্যমে। এপ্রিল রাতে যখন পার্টি থেকে বাড়িতে ফেরেন, কি হয়েছিল? আমি বাড়িতে ঢুকলাম, বকুল চিৎকার করছে। তারপর কি হয়েছিল? তারপরে আমি ঘরে গেলাম দেখার জন্য। কি দেখলেন আপনি? আমি গিয়ে দেখলাম যে বকুল ওখানে দাঁড়িয়ে আছে, ওর পিঠ থেকে রক্ত বেরোচ্ছে, আর আমি ওখানে একটা মেয়ের লাশ পড়ে আছে সেটা দেখতে পাই। আমি খুব রেগে গেছিলাম, আর আমি ওখানে পড়ে থাকা একটা কাঁচের টুকরোকে উঠিয়ে নিলাম। আর আমি বকুলকে মেরে দিলাম। আর তখনই আমি আমার ঘাড়ে একটা প্রেশার অনুভব করলাম। তারপরে আমি বেহুশ হয়ে পড়ছিলাম। বেহুশ হওয়ার আগে আমি দরজার সামনে একজন মানুষকে দেখতে পাই। কেউ একজন অরেঞ্জ কালারের জ্যাকেট পরেছিল। পুরুষ ছিল না মহিলা? একটা লোক। আচ্ছা, তারপর ও কি করলো? ও আমার কাছে আসছিল, মনে হয় আমাকে মারতে চাইছিল। আচ্ছা আশিকা, তুমি ওখানে কোনো মহিলার লাশ দেখতে পেয়েছো? হ্যাঁ, দেখেছিলাম। মহিলার লাশ?
ওখানে তো আমরা কোনো মহিলার লাশই পাইনি। স্যার আমরা তো বকুলের মার্ডারের তদন্ত করছি, এর মধ্যে আবার নতুন কেস এলো কোথা থেকে? কোন মহিলার লাশ? কে ছিল ওই মহিলা? আমি মনে করতে পারছি না, সবকিছু ধোঁয়া ধোঁয়া লাগছে। আচ্ছা, এ আমাদের বোকা বানাচ্ছে না তো? বুঝে উঠতে পারছি না এ কোন মহিলার কথা বলছে, কোন মহিলার কথা বলতে চাইছে। আশিকা, তুমি বকুলকে কেন মেরেছো? কেন মেরেছো বকুলকে? ঠিকই হয়েছে যে ও মরে গেছে। তাছাড়াও যদি বেঁচে থাকতো তাহলে আমাকে রাস্তায় ভিক্ষে করতে হতো। কেন? ঘাড় ধাক্কা খেতে কেন? চরিত্রহীন প্রমাণ করতে চাইছিল, ডিভোর্স চাইছিল আমার থেকে। আচ্ছা, ওই মৃত মহিলা উনি কে ছিলেন? আমি আপনাদেরকে বললাম তো, মনে করতে পারছি না। দেখো আশিকা, আমরা ওখানে কোনো মহিলা লাশ খুঁজে পাইনি, তাহলে সেই লাশটা গেল কোথায়? আমার যখন জ্ঞান ফিরছিল তখন ওই লাশও ওখানে ছিল। আর ওই যে ফ্লোরেসেন্ট অরেঞ্জ কালারের জ্যাকেট পরা লোকটা? ওটা খুবই অস্পষ্ট আমার কাছে, ওই দরজাতেই দাঁড়িয়েছিল। হতে পারে আমার জ্ঞান হারানোর অপেক্ষায় ছিল। এখন আশিকা ওটাই বলছে যেটা ওর মনে হচ্ছে, কিন্তু টেস্টে আশিকা সবটা সত্যি বলেছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। স্যার, ও যদি নার্কো টেস্টে ঠিক বলে তাহলে তো আমাদের ওই মরা মহিলাটা সম্পর্কে জানতে হবে। মনে হচ্ছে ক্রাইম সিনে দ্বিতীয়বার যেতে হবে, ভালো করে আবার চেক করব। কোনো না কোনো প্রমাণ তো নিশ্চয়ই আমরা পাবো। স্যার এই মেশিন কি কিছু স্পেশাল? এই মেশিনটা যে কোনো ছোট কোনো প্রমাণ খুঁজতে সক্ষম, যেরকম মাইক্রোবস, যেটা সাধারণত ধোঁয়াতে মিশে যায়। আর এই যে মেশিনটা না, একটা ঘরের মধ্যে একদম ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর ডাস্ট পার্টিকলস, সেগুলো দিয়ে ওই জ্যাকেট পরা লোকটা সম্পর্কে আমাদের জানিয়ে দেবে যে এই ঘরের মধ্যে ছিল। খুব ভালো। এই দেখুন, যেটা আমাদের নজর এড়িয়ে গিয়েছিল সেটাই মেশিনটা খুঁজে দিল। এটা তো মনে হচ্ছে কারণ নয়, তাও আবার নেল পেন্ট লাগানো, ডেফিনেটলি কোনো মহিলারই। কিন্তু স্যার এখানে কিভাবে? হয়তো দৌড়োদৌড়ি হাতাহাতিতে কোনো জিনিসের সঙ্গে ধাক্কা লাগে আর নখটা পড়ে যায়। বাড়ির সবাইকে চেক করো তো, ওদের কারণ হয়তো। স্যার, হ্যাঁ, ওই বাড়ির তো কারণ নয়, হয়তো ওই মহিলার হবে যার লাশ আশিকা দেখেছিল। তাই তো মনে হচ্ছে।
এই ব্যাপার সরকার। রাইট। কি জানতে পেরেছো এই নখ থেকে? এটা কার? স্যার এই নখটা ডিএনএ কোনো ফ্যামিলি মেম্বারের সঙ্গে ম্যাচ করে। কিন্তু একটা কথা জানা গেছে বস, এই নোকটা যারই হোক না কেন, ও একজন মহিলা, আর তার বয়স 20 থেকে 25 বছর। 20 থেকে 25 বছরের মহিলা? আর একটা কথা, হ্যাঁ, এই যে ছোট্ট ছোট্ট সাদা টুকরোগুলো দেখতে পাচ্ছ, এটা বলতে পারো যে হাই পার্সেন্টেজ অফ নখ থেকে পেয়েছি। এই মেয়েটা ড্রাগ অ্যাডিক্ট ছিল? হ্যাঁ, এটা ওদের পরিবারের কারণ নয়, বাইরের কারণ। স্যার তার মানে যদি কেউ বাইরে থেকে আসে তাহলে কোনো গাড়ি, অটো বা ট্যাক্সি করেই নিশ্চয়ই আসবে। হ্যাঁ, খোঁজ নিয়ে দেখতে হবে রিক্সাওয়ালা, ট্যাক্সিওয়ালা বা ওদের মতো কেউ ওই মহিলাকে বাড়িতে ছেড়ে দিয়ে এসেছিল কিনা। স্যার ওই আশিকা বলছিল কোনো সাফাই কর্মী অরেঞ্জ কালারের জ্যাকেট পরেছিল ওখানে। বেহুশ হওয়ার আগে আমি দরজার সামনে একজন মানুষকে দেখতে পাই, কেউ একজন অরেঞ্জ কালারের জ্যাকেট পরেছিল। ও কে, কোথা থেকে এসেছিল, কোথায় উধাও হয়ে গেল, ওর ব্যাপারে খোঁজ নিতে হবে। স্যার যত ড্রাগ পেডলার্স আছে ওদের কাছে জানতে হবে যে কত মহিলা এই হাই ডোজের ড্রাগস নেয়। অভিজিৎ, একটা কাজ করো, রিক্সাওয়ালা আর ট্যাক্সিওয়ালার কাছে খোঁজ নাও যে ওনাকে বাড়িতে ছেড়ে দিয়ে এসেছিল কিনা, আর মিসিং পার্সনস রিপোর্ট চেক করো। স্যার শহরে যতগুলো ড্রাগ পেডলার আছে না, সবার কাছে গিয়ে খোঁজ নাও, দেখো ওরা এমন কোনো মহিলাকে চেনে কিনা যে হাই কোয়ালিটি ড্রাগ ব্যবহার করে। আর আমরা গিয়ে ওদের বাড়ির লোকের সঙ্গে কথা বলি, দেখা যাক ওরা কোথায় যায়, কি করে ওই ঘটনার সময়। তোমাদের অ্যাসোসিয়েশন থেকে জানতে পেরেছি যে 10 তারিখ মানে পরশু রাতে তুমি শান্তিনিবাস বাংলোতে কোনো মেয়েকে ড্রপ করেছিলে। হ্যাঁ স্যার, ছেড়েছিলাম। তখন টাইম কত ছিল মনে আছে স্যার তোমার? প্রায় 1টা নাগাদ, ওই বাংলোতেই। স্যার ও নেশার ঘরে ছিল আর বারবার ওর স্বামীকে গালি দিচ্ছিল। আচ্ছা, হ্যাঁ স্যার। ওই মেয়েটা কি এ ছিল? হ্যাঁ স্যার, এই মেয়েটা ছিল। ওখানে বাংলোর আশেপাশে কোনো গন্ডগোল হয়েছিল কি? না স্যার, গন্ডগোল তো কিছু মনে হয়নি, সবকিছু নর্মালই ছিল। আর একটা গাড়ি দাঁড়িয়ে ছিল, একটা বাইক, আর একটা গার্বেজ ভ্যানও ছিল। গার্বেজ ভ্যান? হ্যাঁ স্যার। স্যার 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 আমিও পরশুদিন একজন মেয়েকে শান্তিনিবাস বাংলোর কাছে নামিয়েছিলাম। কটার সময়? স্যার সম্ভবত 12:30 নাগাদ। আর তুমি একটা সময় নামিয়েছিলে? হ্যাঁ স্যার। আচ্ছা দেখো তো সেটা কি এই মেয়েটা? না না স্যার, এই মেয়েটা তো নয়। তাহলে একে তুমি একটার সময় নামিয়েছিলে, আর 12:30টার সময় যে মেয়েটাকে তুমি নামিয়েছিলে তাকে আবার দেখলে তুমি চিনতে পারবে? একদম স্যার, নিশ্চয়ই চিনে ফেলবো। গুড, চলো। তোমাদেরকে যে যে প্রশ্ন করব তার সঠিক উত্তর আমার চাই। তুই যদি কেউ মিথ্যে বলো না, তাহলে ভীষণ মুশকিলে পড়ে যাবে, বুঝেছো? স্যার মিথ্যে কথা বলে কেন নিজেদেরকে বিপদে ফেলবো? হ্যাঁ তাহলে বলো, যেদিন বকুল খুন হয়েছিল সেদিন কি চেতন তোমার হোটেলে ছিল? হ্যাঁ স্যার, উনি হোটেলেই ছিলেন, আর উনি সব সময় ক্লায়েন্টের সাথেই ছিলেন। উনি ক্লায়েন্টের সাথে ডিনারও করেছেন। আচ্ছা, ঠিক আছে, তোমাদের ক্লায়েন্টদের ডিটেলস চাই আমার, আর সেদিনের সিসিটিভি ফুটেজও। শিনা, কীর্তির মায়ের ফুড পয়জনিং কেন হয়েছিল? খাবারে কি মিশিয়েছিলেন? আমি কিচ্ছু মেশাইনি, আন্টি তো বাইরে গেছিলেন। যখন যখন উনি ফিরে এসেছিলেন, ওনার শরীরটা ভালো ছিল না। স্যার নিতিন আর সিয়া দুজনে সারাদিন বিয়েতেই ছিল। জিজ্ঞেস করার আগে বলছো, মুখস্থ করে এসেছো নাকি? না ম্যাম, যেটা সত্যি সেটাই বলছি। 11টার সময় ফাংশন শেষ হয়ে গেছিল। এরপরে বাকি রইল নিতিন আর শিয়া। ওরা কোথায় গিয়েছিল? স্যার ওরা মনে হয় নিজেদের রুমে চলে গেছিল। এই মাল কোথায় পাওয়া যাবে?
মাল চাই। পেয়ে যাবি। কতটা চাই? আর পেমেন্ট কিভাবে করবি? পেমেন্ট মাল ব্যবহার করার পরে। মাল ব্যবহার করার পর দেখ, পালানোর ব্যাপারে না চিন্তাও করিস না। আমার কাছে সমস্ত ক্লায়েন্টের ঠিকুজি কুষ্টি আছে, আর ওই কুষ্টিতে লেখা আছে আমার ক্লায়েন্ট ওভারডোজে মরবে, নয়তো আমার বন্দুকের গুলিতে। কিন্তু তোর কুষ্টিতে লেখা আছে জেল যাওয়া। ওই সব মহিলার ফোন নাম্বার আমার চাই, যাদের তোমরা ড্রাগ সাপ্লাই করো। তাড়াতাড়ি দাও। পুরবি, দেখো তো একটু কল করে এই সব নম্বরে, দেখো কেউ আবার উধাও হয়ে যায়নি তো। হ্যালো। আচ্ছা, আমি সোনারিকার সাথে কথা বলতে পারি? দেখুন, ও তো দুদিন ধরে কাজে আসছে না। কি? এ নিয়ে তো আমাদেরও চিন্তা হচ্ছে। 2 দিন ধরে? ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ স্যার, ডায়েরিতে যে ছবিগুলো ছিল ওর মধ্যে থেকে এই মেয়েটা নিখোঁজ। এই মেয়েটার নাম সোনারিকা, আর এ একটা বারে কাজ করে। ও 2 দিন কাজে যায়নি। একে দেখে বলো তো, এ কি তোমার ক্লায়েন্ট ছিল? হ্যাঁ স্যার। তুমি কি এই মেয়েটাকে নামিয়েছিলে? হ্যাঁ স্যার, এই ছিল, এই মেয়েটাই। আশিকা নিশ্চয়ই একে দেখেছিল। বকুলের ফ্যামিলির সবাইকে ভেতরে নিয়ে এসো। একটু মন দিয়ে দেখুন এই ফটোটা। এই সেই মেয়েটা যার লাশ আপনাদের ঘরে পাওয়া গেছে। আপনারা চেনেন নাকি? হ্যাঁ না স্যার। আমি দেখেছি স্যার, বকুলদার সাথে 2 মাস আগেই। বকুলের সঙ্গে দেখা হয়েছিল 2 মাস আগে? কোথায় দেখেছিলে? একটা হোটেলের বাইরে, আর দাদা বলেছিল ইনি দাদার ক্লায়েন্ট। স্যার, কোনো ড্রাগ অ্যাডিক্টেড বারে কাজ করা কোনো মহিলার সঙ্গে বকুল ছিল, আর এনাদের বলেছে ওই মহিলা ওর ক্লায়েন্ট। কেন কেন মিথ্যে বলেছে ও? আচ্ছা, সোনারিকা এখানেই কাজ করতো না? আগে হ্যাঁ, এখানেই কাজ করতো। আপনারা কে? সিআইডি। সোনারিকা খুন হয়ে গেছে। সে কি? এই জন্যই 2 রাত্রি ধরে ও কাজে আসছে না। হ্যাঁ, কিন্তু আমরা ওর লাশটা পাইনি। আর সাথে সাথে এই এর নাম বকুলেও খুন হয়েছে। আমরা এটা জানতে চাই যে সোনারিকার সঙ্গে এই বকুলের কি সম্পর্ক ছিল? সম্পর্ক কি ছিল তা তো জানি না, তবে হ্যাঁ, এই লোকটা কখনো কখনো আমাদের বারে ওকে নিতে আসতো। এ ব্যাপারে আরো কিছু খবর আপনাদের তেজি দিতে পারবে স্যার। এই তেজিটাকে? স্যার, এই হলো তেজি। তেজি, সোনারিকা তোমার বন্ধু। এটা বলো যে এই লোকটার সঙ্গে সোনারিকার কি সম্পর্ক ছিল? স্যার, সোনারিকার সাথে বকুলের অ্যাফেয়ার চলছিল। বকুল ওর সমস্ত এক্সপেন্সিভ খরচগুলো দিত, কিন্তু ওর বকুলের বিরুদ্ধে সবসময় কোনো না কোনো অভিযোগ থাকতো। ঠিক কিরকম বলো তো? ওই তো, যেমন ধরুন, সোনারিকা কি হয়েছে? আমি বকুলের সাথে এই সম্পর্কটা আর কন্টিনিউ করতে পারবো না। কিন্তু কেন, কি হয়েছে? না এই সম্পর্কটা রেখে আমি কোনো টাকা পয়সা পাচ্ছি না, ওই বকুল নিজের বউকে ডিভোর্স দিচ্ছে। কিছু একটা করতেই হবে। কি করবি তুই? ব্ল্যাকমেল। কি? আমি ওকে ব্ল্যাকমেল করব যে আমাকে এই নাটকটা করতে বাধ্য করেছে। তাহলে কেউ সোনারিকাকে টাকা দিচ্ছিল বকুলের সাথে ভালোবাসার নাটক করার জন্য। মাস্টারমাইন্ড তাহলে অন্য কেউ? হ্যাঁ,
আর ওই মাস্টার মাইন্ডই প্ল্যান করে এই সোনারিকা আর বকুলকে মেরে দিয়েছে। কিন্তু আশিকার ওখানে আসা প্ল্যানের মধ্যে ছিল না। বুঝে উঠতে পারছি না যে এই বকুল নিজের ফ্লাইট ছেড়ে বাড়ি কেন ফিরে আসলো। আর স্যার, খুনি যদি বকুলের গার্লফ্রেন্ডকে মারতেই চেয়েছিল তাহলে অন্য কোথাও মারতে পারতো, ওই বাড়িতেই কেন মারতে গেল? হতে পারে খুনি প্রথম থেকেই জানতো যে বকুলের বাড়িতে কেউ নেই, সেই কারণেও মিথ্যে কথা বলে সোনারিকাকে ওখানে ডেকেছে, আর সেই সময় বকুল আর আশিকা ওখানে পৌঁছে গেছে। এটা হতে পারে, কিন্তু স্যার লাশটাকে ঘরের বাইরে কোথায় নিয়ে যেতে পারে আর কিভাবে? কারণ বকুলের বাড়ির সমস্ত গাড়ি তো আগে থেকেই বাইরে ছিল। উনি যদি চাইতো তাহলে লাশটাকে টুকরো করে ওর সুটকেসে নিয়ে যেতে পারতো, বা লাশটাকে টুকরো করে প্লাস্টিকে ভরে ডাস্টবিনেও ফেলে দিতে পারতো। ওই যে ডাস্টবিনগুলো আছে না বাইরে। হ্যাঁ স্যার। একটা গাড়ি দাঁড়িয়েছিল, একটা বাইক, একটা গার্বেজ ভ্যানও ছিল। কি রাত্রি 1টার সময়? রাত্রি 1টার সময় বাংলোর বাইরে ময়লার গাড়ি দাঁড়িয়ে ছিল? তার মানে স্যার এই খুনটা প্ল্যান করা ছিল। খুনি গার্বেজ ভ্যান নিয়ে এসেছিল লাশটাকে সরিয়ে ফেলার জন্য। আর স্যার এই ফ্লুরোসেন্ট অরেঞ্জ কাপড় গার্বেজ ভ্যানের লোকেরাই তো পরে। স্যার, হ্যাঁ, চেতন যেই কোম্পানির বিজনেস ডিনারে গিয়েছিল এই নামে কোনো কোম্পানিই নেই। আমার বিজনেস মিটিং ছিল হোটেল কিটসে। আর কীর্তির মা বাইরের কিছুই খায়নি। আমার মা ব্যান্ড্রায় থাকেন। মায়ের হঠাৎ করে ফুড পয়জনিং হয়েছিল, আমি তাই মায়ের কাছে আবার একবার ফুড পয়জন হোক কেমন? ঠিক আছে, এটাও জানা দরকার যে যে রাতে বকুল আর ওই মেয়েটা খুন হয়েছে ওই রাতে খান্ডালা থেকে কোনো ট্যাক্সি বা প্রাইভেট কার বাংলোতে এসেছিল কিনা। তোমার মায়ের রোগের ব্যাপারে সত্যি সত্যি বলো। ওনার মেয়ের শিনার কথা অনুযায়ী ওনার এই অবস্থা ঘরের খাবার খেয়ে হয়নি। হ্যাঁ, এটা সত্যি। মা ঘরের কোনো খাবার খায়নি, বরং মা তো আমাকে বলছিল যে মা ড্রাইভারের সাথে কোথাও বাইরে গেছিল আর কারে বসে কিছু ওষুধ খেয়েছিল। ওষুধ খেয়েছিল? হ্যাঁ, আমাদের ড্রাইভার অমনও তাই বলছিল। তোমাদের ড্রাইভার এখন কোথায়? স্যার, আমি সমস্ত ড্রাইভারদের নিয়ে এসেছি যারা গার্বেজ ভ্যান চালায়। আমরা একটা গার্বেজ ভ্যানের সন্ধান পেয়েছি যেটা মাঝরাতে রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিল, যাতে লাশ বয়ে নিয়ে যাওয়া হয়েছিল। ভ্যানের ব্যাপারে জানতে পেরে গিয়েছি। সার্ভেলেন্স ক্যামেরাতে আমরা সেটা পরিষ্কার দেখতে পেয়েছি। কেন? তুমি না ওই ভ্যানের ড্রাইভার? না না স্যার, আমি কিছুই জানি না। আমার ভাই নিয়ে গেছিল ওই ভ্যানটাকে, আর এবারে ও সেটাকে কোথায় নিয়ে গেছিল, কেন নিয়ে গেছিল আমাকে কিছুই বলেনি ও স্যার। ফোন করো কেউ? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ ভাই, কোথায় আছিস রে তুই? কি ভাই, কেমন আছেন? স্যার, আমি সব সত্যি কথা বলছি। আমি যা কিছু করেছি ওই ফোন কলের ভিত্তিতেই করেছি। বকুল স্যারের বাংলো থেকে কল করেছিল। কে ফোন করেছিল বকুলের বাংলো থেকে? আমি তো তাকে কখনো দেখিনি, শুধু গলার স্বর শুনেছিলাম। মহিলা ছিল না পুরুষ? স্যার, কখনো কখনো মহিলার গলার স্বরে ফোন আসতো, আর কখনো পুরুষেরও। স্যার, সে যেই হোক না কেন, সে বকুলের বাড়ির লোকই। কিন্তু তুই এগুলো করেছিস কেন? কেউ ফোনে কিছু বলে দিল তুই করে দিবি? হ্যাঁ স্যার, আমাকে লোভ দেখানো হয়েছিল যে আমার 5 লাখের দেনা শোধ করে দেওয়া হবে যদি ওনার কথা আমি শুনি। তো স্যার, আমি লোভে পড়ে গিয়েছিলাম স্যার। আমি কোনো খুন করিনি স্যার, আমি শুধু লাশটার একটা ব্যবস্থা করেছিলাম স্যার। লাশ কোথায়?
নো, এই মেয়েটার গলা টেপা হয়েছে আর তাতেই ওর মৃত্যু হয়েছে। এই জন্য এর খুনের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি ক্রাইম সিন থেকে। আর এর পায়ের বুড়ো আঙ্গুলের নখটাও ভাঙা রয়েছে। আর ডক্টর এগুলো কি, এই যে হলুদ হলুদ দাগ? এটাই তো এই কেসের সবচেয়ে বড় সূত্র। চলুন সবাই দাঁড়িয়ে যান। দাঁড়ান। আর কত জিজ্ঞাসাবাদ করবেন আপনারা? সবই তো বলে দিয়েছি আমরা। এবার আর কোনো জিজ্ঞাসাবাদ করব না। হ্যাঁ, আপনাদের প্রত্যেকের নার্কো টেস্ট হবে। নার্কো টেস্ট? কিন্তু কেন? কারণ আপনাদের মধ্যে কেউ যে সত্যিটা বলছে না। আপনাদের কাছে কোর্টের পারমিশন আছে এই নার্কো টেস্টের জন্য? হ্যাঁ, পারমিশন ছাড়া আমরা কিচ্ছু করি না। ঘুম আসছে? যা আমি আপনাকে বলবো তার সঠিক সঠিক উত্তর দেবেন, ঠিক আছে? সোনারিকাকে আপনি চেনেন? হ্যাঁ বকুলের যে অ্যাফেয়ার ছিল ওর সাথে, এটাও জানতেন আপনি? হ্যাঁ, আমার দুজনকেই সন্দেহ হতো। তাহলে আশিকাই কি ওকে খুন করেছে? আশিকা তো সোনালিকাকে চিনতই না, তাহলে খুন কি করে করবে? আপনার এখন ঘুম পাচ্ছে? সোনারিকাকে আপনি চেনেন? না। বকুলের সাথে সোনারিকার অ্যাফেয়ার আছে, এটা কি আপনি জানেন? না। তাহলে আশিকাই কি ওকে খুন করেছে? আশিকা সোনালীকে চিনত, আর এই আশিকাই বকুল আর সোনালীকে খুন করেছিল। ও নিজেই এই খুনের ষড়যন্ত্রটা রচনা করেছিল। আশিকা চালচলন কিছুদিন ধরেই খুব অদ্ভুত লাগছিল। এই কথাটা আমি বকুলকে বলেছিলাম। কি হয়েছে স্যার? কিছুই হয়নি নিতিন, শুধু এটাই বলার ছিল টুথ সিরাম অ্যাপ্লাই করলে মানুষ শুধু এটুকুই উত্তর দেয় যতটুকু তাকে প্রশ্ন করা হয়, এর থেকে বেশি কিছু বলে না। ব্যাপারটা হলো মানুষের ব্রেন নিজের মেমোরি শেয়ার করে, কিন্তু ওপিনিয়ন দেয় না, যেটা তুমি দিয়েছো। এখন সব কথাগুলো সত্যি সত্যি বলে দে, নাহলে তোকে আসল সিরামটা দিতে হবে। আসল সত্যিটা মানে আমরা যে ইনজেকশনটা দিয়েছিলাম ওটা আসল ট্রুথ সিরাম ছিল না, ওটা গ্লুকোজ ইনজেকশন ছিল। হোয়াট? তোমাকে আমরা আগেই সন্দেহ করেছিলাম, কিন্তু চেয়েছিলাম সব সত্যিটা তুমি নিজের মুখেই স্বীকার করো। নিতিন, সবকিছু তুমি খুব চতুর ভাবে দিয়েছো, কিন্তু মেয়েটার গলায় যে হলুদ রং লেগেছিল না, সেটাই তোমাকে ধরিয়ে দিয়েছে। সেই হলুদ যেটা বিয়ের সময় তোমার হাতে লেগেছিল। এই যে হলুদ রঙের পার্টিকেলস গুলো দেখতে পাচ্ছ, এইগুলো আসলে হলুদ, আর এই হলুদের সঙ্গে আটা আর তেল মেশানো হয়েছিল। আটা, তেল আর হলুদ। মুখে কোনো হলুদ নেই, শুধু এইখানে, এই গলার কাছে। কোথা থেকে আসতে পারে এই হলুদ? স্যার শিয়া বলছিল যে ওরা খান্ডালা গেছিল বিয়ের জন্য, আর ওখানে গায়ে হলুদের অনুষ্ঠানে যুক্ত হয়েছিল ওরা। বকুল 500 কোটির রাজত্ব চালাতো, সেই রাজত্ব যেটা আমি তৈরি করেছিলাম, কিন্তু আমাকেই ওই রাজত্ব থেকে বার করে দেওয়ার চেষ্টায় ছিল। ওর সঙ্গে তুমি কথা বলতে, ওকে বোঝাতে। কথা বলার অনেক চেষ্টা করেছিলাম স্যার, অনেকবার চেষ্টা করেছিলাম, কিন্তু ও শুনতো তবে না। ভাই ছিল আমারও, আমি কখনো মারতে চাইনি ওকে।
কিন্তু পুরো রাজত্বটা নিজের নামে করতে চাইছিল। সেজন্য আমি একটা প্ল্যান করলাম। কি প্ল্যান করেছিলে? বকুল আর আশিকার প্রায় প্রতিদিনই ঝগড়াঝাটি হতো। ও আশিকাকে ছেড়ে দিতে চাইছিল। আমি সোনালীকে টাকার লোভ দেখালাম আর ওকে বললাম যে বকুলের সাথে মিথ্যে ভালোবাসার নাটক করে যাক। আর একদিন সময় হলে ওকে বিয়েও করে নিক। আসলে আমি এই সোনালীর মাধ্যমেই আমার হারানো রাজত্ব ফিরে পেতে চাইছিলাম। কিন্তু ওকে কেন মেরে দিলে? ও তো তোমার সঙ্গই দিচ্ছিল। সেটা প্রথমে স্যার, কিন্তু পরেও আমাকে ব্ল্যাকমেল করা শুরু করলো। আর সেই জন্যই তুমি মেয়েটিকে কায়দা করে বাড়িতে ডেকে নিয়েছো। হ্যাঁ স্যার, সেই রাতে আমি এমন সিচুয়েশন ক্রিয়েট করলাম যাতে কি সমস্ত লোক বাড়ির বাইরে থাকে। আমিও ওয়াইফকে নিয়ে খান্ডালা চলে গেলাম। আর যেই আমার ওয়াইফ ওষুধ খেয়ে শুয়ে পড়লো, আমি সঙ্গে সঙ্গে ট্যাক্সি নিয়ে এখানে চলে এলাম আর আমনকেও ডেকে নিলাম। সোনালীর ঘরে পৌঁছতেই, দেখো সোনালী, আমার কথাটা বোঝার চেষ্টা করো। যদি এই মাঝপথে তুমি আমার সঙ্গটা ছেড়ে দাও তো আমার পুরো প্ল্যানটা বানচাল হয়ে যাবে। হয়ে যাক তোমার সব প্ল্যান বানচাল, আমার কিচ্ছু যায় আসে না তাতে। আর এমনিতেও ওই বকুলের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি ওকে ভালোবাসি না আর ওকে বিয়েও করতে চাই না। দেখো, যদি তুমি আমাকে সঙ্গ না দাও না তো খুব পস্তাবে, বলে দিলাম। হুমকি আমি দিচ্ছ তুমি আমাকে? হুমকি দিচ্ছ? হ্যাঁ, এমনটাই ভেবে নাও। দাদা, বকুল, এটা কি করলে তুমি? না না, এই সোনালী আমাকে ফাঁসানোর চেষ্টা সোনালী, করছে। আমি পুলিশকে ফোন করব। আমি এখনই ফোন করছি। বকুল! বকুল, আমি অমনকে ফোনে প্রথমেই বলে দিয়েছিলাম সোনালীর লাশটা একেবারে সরিয়ে ফেলতে, আর ও একেবারে সেই কাজটাই করেছিল। টাকার লোভে পড়ে তুমি এতটাই অন্ধ হয়েছিলে যে নিজের সম্পর্কটাই ভুলে গিয়েছিলে। নিজের ভাইয়ের প্রাণটা নিয়ে নিয়েছো, আর তার উপরেও নিজের সঙ্গী মেয়েটিকেও খুন করলে তুমি। আইন তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। কঠোরতম শাস্তি হবে তোমার, হয়তো ফাঁসি।